ঝন্টু বড়াইক 46 সালের 16ই আগস্ট প্রত্যক্ষ সংগ্রাম দিবস থেকে আজ পর্যন্ত যা হয়েছে হিন্দু, এটা ইউনো জার্নালিজম। আমি কোথাও হিন্দুরা মরেনি, মার খায়নি। আমি একটু আমাকে বলতে দাও। চন্দনদা আমার খুব প্রিয় একজন, সত্যিকারের ওনার কথা আমি অনুপ্রাণিত হই, কিন্তু আজকে উনি যে কথাগুলো বললেন আমি আশা করি ওনার মুখ ফসকে বেরিয়ে গেছে। কারণ আমাকে এবার বলবেন, আপনি বলবেন আপনার দলের নেতা, দেশের প্রথম প্রধানমন্ত্রী, স্বনামধন্য, যে কায়দায় মায়ানমারের তামিল শ্রমিকদের উৎপীড়নের সময় একটা কথা বলেনি, সেটাই তো আপনিও করবেন এত বছর পরে। আমি বলছি অনির্বাণ, সমস্যাটা কোথায় জানো? সমস্যা হচ্ছে আমার ঘরের ভেতরে। আমি হিন্দু মুসলিম বুঝি না, আমার ফ্যামিলি এটা শেখায়নি আমাকে, কিন্তু সমস্যাটা হচ্ছে আমি যদি এক চোখা হরিণের ভূমিকা নেই তখন কষ্টটা বাড়ে। যে দলগুলো আজকে এই সেকুলার বলছে, তারা প্যালেস্টাইন নিয়ে কাঁদুক, সত্যিকার তো প্যালেস্টাইনে কষ্ট, খুব অত্যাচার করছে ইসরায়েল। আমি বলছি না, এক মিনিট ঝন্টু বড়াইক, আমি এটা ক্লিয়ার করে দিই। প্যালেস্টাইন হোক আর পৃথিবীর যে কোনো প্রান্ত হোক, মহরমের মাস হোক আর খুব ভালো মাস হোক, পৃথিবীতে শিশুদেরকে হত্যা করা কেউ সাপোর্ট করে না। একদম। সন্ত্রাসবাদী সংগঠন যদি হামলা চালিয়ে থাকে, পাল্টা তাদেরকে মারো, আমি বলছি কোনো অসুবিধা নেই, কিন্তু শিশু হত্যা কেউ সাপোর্ট করছে না। আজকে ইসরায়েলের কথা বলা মানে প্যালেস্টাইনি শিশুদের হত্যাকে সাপোর্ট করে না, কোনোভাবে নয়। আই শুড মেক ইট ক্লিয়ার। বলুন। আমি বলছি যারা ইসরায়েলের ঘটনার পরে কলকাতার থেকে ভারত দাপিয়ে বেড়ায়, রাশিয়ায় বৃষ্টি হলে যেই তথাকথিত বামেরা এখানে ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকে, তারা একটা আলোচনা করেছে। আমি বলছি তৃণমূলের প্রতিনিধি, সংখ্যালঘু মুক্তি এক শিক্ষিত মুখ। সমস্যা হচ্ছে এ ভারতবর্ষের যে সংখ্যালঘু বুদ্ধিজীবী মানুষরা আছে, তারা একটাবার, আমি তৌফিক বাবুর কাছে আশা করেছিলাম একটাবার দীপ্ত কণ্ঠে বলবে ভুল হচ্ছে, হিন্দু ভাইদের উপরে ওপার বাংলায় যা অত্যাচার হচ্ছে সঠিক হয়নি। এ রাজ্যের যে ইসলামিক ঝন্টু বাবু, আমি মানলাম, আমি এদের এই হিরণময় নীরবতা দেখতে দেখতে বড় হয়েছি, গায়ে সরে গেছে, বলতে পারেন গায়ে সরে গেছে। আমি তো কিছুদিন আগে প্রোগ্রাম করছি, আমি তো কিছুদিন আগে টক শো করলাম, এখানে ডিবেট শো করলাম, যে কোথায় বাংলাদেশ হাই কমিশনের সামনে দেখছি না তো একটা লাল পতাকা, দেখছি না তো কংগ্রেসীদের পতাকা, অন্য কথা। কিন্তু আমি বলছি এটার পার্মানেন্ট সলিউশন কি? হিন্দু রাষ্ট্র চাই, ভারতের হিন্দু রাষ্ট্রই একমাত্র গ্যারেন্টি হতে পারে, ভারত যদি হিন্দু রাষ্ট্র হয় সেটা একমাত্র গ্যারেন্টি হতে পারে এই গোটা উপমহাদেশে হিন্দুদের নিরাপত্তার। প্লিজ কথা বলুন। আমি একদম পরিষ্কার তোমাকে বলছি, আমাকে সাম্প্রদায়িক বলুক, যে তকমা দিক, যদি সত্যিকারের একটি জাতিকে বাঁচাতে হয়, যে এথনিক ক্লিনজিং আমার অঙ্গ ছেদ করে দুটো রাষ্ট্র হওয়ার পরে যেখানে যে কায়দায় এথনিক ক্লিনজিংটা হয়ে আজকে এই পরিস্থিতি দাঁড়িয়েছে, কিংবা আফগানিস্তানে আমাকে বলতে দিন, আপনি বলবেন, আমি আপনাকে বলছি সেই জাতিকে তাকিয়ে আমি বলছি আজকে কিছুক্ষণের জন্য আমি সাম্প্রদায়িক, হিন্দু রাষ্ট্র যদি ঘোষণা না করা হয়, এই উপমহাদেশে এই রাজ্য, এই দেশটাও থাকবে না। আশেপাশের হিন্দুদের নির্যাতনের জন্য টিভি পর্দায় সুরো পাউডার মেখে প্রতিবাদ করার আমরা থাকবে না, আমাদের দেশ তো থাকবে তো সিফ, কিন্তু সে দেশে কারা থাকবে? তুলসী তলায় প্রদীপ দেওয়া যাবে কি? কথা বলছেন তুলসী তলায় প্রদীপ দেওয়া যাবে কি? কিন্তু এথনিক ক্লিনজিং হচ্ছে না, তাই তো তৌফিক বাবু, আপনি এইটাই তো বলছেন না, এথনিক ক্লিনজিং অ্যাড করবেন না প্লিজ। You are changing the debate. You must have proper information. Please collect proper information. এক মিনিট, Please collect বিজেপি পাওয়ারে আছে, বিজেপি বিরুদ্ধে বলতে পারেন না, বিজেপি এথনিক ক্লিনজিং করছে। You are changing the topic. No, Tawsif. No, you are changing the topic. You are changing the topic. মণিপুর নিয়ে আলোচনা আমি মণিপুর নিয়ে আলোচনা করব না। তৌসিফ কেন করছেন আমি সেটা খুব ভালো করে জানি। আমি সরাসরি যাব অনির্বাণ চৌধুরীর কাছে। অনির্বাণ চৌধুরী মুর্শিদাবাদে বসে আছেন, বুকে হাত দিয়ে একবার বলুন, ভারতে তুলসী মঞ্চে প্রদীপ দেওয়া, শাখে ফু দেওয়া সন্ধেবেলায়, এই অধিকারটা সুরক্ষিত রাখার জন্য আপনার ঘরের পাশে যা ঘটছে সেটা দেখার পরে বলুন, ভেবে বলুন, এটা সুরক্ষিত রাখবার জন্য হিন্দু রাষ্ট্র করার প্রয়োজন আছে কি নেই? আপনার জেলার মানুষরাও কিন্তু দেখছেন, আমি স্পেসিফিক্যালি বলছি আপনার জেলার হিন্দুরাও কিন্তু আপনাকে দেখছেন, তঞ্চকতা করবেন না। দেখুন আজকে আমি ভেবেছিলাম যে ঝন্টুদার মতো একজন পণ্ডিত অধ্যাপক এবং বিমলদার মতো একজন, তার রাজনৈতিক পরিচয় বাদ দিয়েই বলছি, একজন পড়াশোনা করা সুপণ্ডিত মানুষ, তাদের কাছ থেকে আজকের এই ক্রাইসিসের সময় সুচিন্তিত ইতিবাচক কিছু কথা শুনবো এবং শিখবো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যে উত্তেজনা তাদের মধ্যে দেখলাম তাতে খুব আশাহত এলাম, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনি বলছিলেন যে হিন্দু রাষ্ট্র এইটাকে সংবিধানে সংশোধন করে আবার আনা যায় কিনা। এখন ভারতবর্ষের জাতীয় আন্দোলনের যে সুদীর্ঘ ইতিহাস,
সেই স্বাধীনতা আন্দোলনের সুদীর্ঘ ইতিহাস থেকে কিছু কিছু কর্ষিত মূল্যবোধ, যে মূল্যবোধগুলো আমাদের সংবিধানে স্থান পেয়েছে, যে মূল্যবোধগুলো ভারতবর্ষের সংস্কৃতিকে পরিপুষ্ট করেছে, ধর্মনিরপেক্ষতা, গণতান্ত্রিক ব্যবস্থা এগুলোর অন্যতম। 1973 সালে কেশবানন্দ ভারতী মামলায় সুপ্রিম কোর্টের পরিষ্কার কথা ছিল যে সংবিধানের এমন একটা মূল কাঠামো, যে কাঠামোটাকে পরিবর্তন করা যায় না। এবং ওই 1973 সালে সুপ্রিম কোর্ট বলেছিল যে সংবিধানের সেকুলার শব্দটি তার অন্যতম বৈশিষ্ট্য। সুতরাং সেকুলারিজম হচ্ছে ভারতীয় সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য। অনির্বাণ আবার জিজ্ঞাসা করছি, অনির্বাণ আবার জিজ্ঞাসা করছি, পাকিস্তান হিন্দু পেটাবে, বাংলাদেশ বলতে দিচ্ছি, আবার জিজ্ঞাসা করছি, আবার আমি রিইটারেট করছি আমার প্রশ্নটা, বারবার আপনাদের দরজায় করা নাচ্ছি। আপনারা বলুন, আমাদের দর্শকরা আপনাদেরকে শুনতে চান, দেখতে চান শেষ পর্যন্ত সত্যি সত্যি হিন্দু স্বার্থ সত্যি আপনারা কতটা রক্ষা করতে চান, এবং হিন্দুদের আপনারা আদৌ মানুষ ভাবেন কিনা, আপনারা মানবাধিকারের কথা বলেন তো? আপনাদের পৃথিবীর সব দেশের সব মানুষের জন্য প্রাণ কাঁদে, শুধু নিজের দেশের হিন্দুদের জন্য, উপমহাদেশের হিন্দুদের জন্য প্রাণটা কাঁদে না, ওটা কাঁদতে শুরু করলেই আপনাদের মনে পড়ে যায় ধর্মনিরপেক্ষতা। আচ্ছা, হিন্দুরা কি কোনো ধর্মীয় গোষ্ঠী নয়? হিন্দুরা কি কোনো ধর্মীয় জনসংখ্যা নয়? হিন্দুরা কি গোটা পৃথিবীতে সব থেকে বেশি জনসংখ্যার মানুষ, সব থেকে বড় ধর্মীয় গোষ্ঠী? গোটা পৃথিবীর জনসংখ্যার বিচারে হিন্দুরা কোথায় দাঁড়িয়ে আছে? আমি আবার বলছি অনির্বাণ, আগেকার ইহুদিদের মতো আজকের হিন্দুরা পারসিকিউটেড, একই রকমভাবে অত্যাচারিত। যা যা ঘটে গেছে 50 বছর 60 বছর আগে উল্লেখ করে যা যা বলছেন, তার সঙ্গে আজকের জমিনি হাকিকত আলাদা অনির্বাণ। সেটা দেখে একবার একটু কথা বলুন প্লিজ, আশপাশটা দেখে আজকের বাস্তবতায় ফিরে এসে বলুন। আবার একবার অ্যাপিল করলাম। দেখুন, আপনার বক্তব্যের একটা শব্দ মানবাধিকার, অর্থাৎ মনুষ্যত্ব। আমি শুধু এই শব্দটুকু নিয়ে আপনি যেটা উত্তর চাইছেন সেইখানেই আমার কনক্লুশনটা পৌঁছে দিচ্ছি, একটু শুধু আমাকে সময় দিন। আমি যে কথাটা বলছিলাম যে গান্ধীজি একসময় নিজেও খুব ধার্মিক মানুষ ছিলেন এবং তিনি একসময় রাজনীতির সঙ্গে ধর্মকে সম্পৃক্ত করতে চেয়েছিলেন, কারণ তিনি মনে করতেন যে নৈতিকতা, ধর্মের এই নৈতিকতাটা হচ্ছে ধর্মীয় ভিত্তি, এখানে ধর্ম থেকে এই নৈতিকতার জন্ম হয় এবং নৈতিকতার ভিত্তিতে যে রাজনীতি করা হয়। সুতরাং এই রাজনীতি অনির্বাণ আমি আবারও বাধা দিতে বাধ্য হচ্ছি, নৈতিকতার সঙ্গে আপনি আনছেন না, নৈতিকতা না অনির্বাণ, আমি আরো বড় কথা বলছি, 5000 বছর ধরে একটা মাটিতে একটা জাতি আছে, আমি হিন্দু বলছি না, একটা সংস্কৃতির কথা বলছি। আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দিন, বন্দে মাতরমকে আপনি, বন্দে মাতরম মন্ত্রকে, বন্দে মাতরম ধ্বনিকে আপনি আমার স্বাধীনতা সংগ্রামের অর্জন বলে, তার সংস্কৃতি বলে মনে করেন কিনা? আপনি সন্ন্যাসী বিদ্রোহকে আমাদের স্বাধীনতা সংগ্রামের উত্তরাধিকার বলে মানেন কিনা? আপনি এই প্রশ্নের উত্তর দিন আমাকে।